আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এইচপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন মেহেরপুর জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ জেলার অন্যতম একজন আদর্শের সৈনিক, রাজপথের একজন লড়াকু সৈনিক, সাবেক মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পাবলিক প্রসিকিউটর এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, সেই সাথে মেহেরপুর জেলা সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রল ফোন নম্বর কল করলে আমরা আজকে যিনি একজন তৃণমূল নেতৃত্বে রয়েছেন, শহীদ জিয়াদের আদর্শ নিয়ে দীর্ঘ সময় যিনি রাজপথে আছেন তার কাছ থেকে মেহেরপুরের কিছু রাজনীতি এবং 18 বছরের লাস্ট যে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার বিএনপি নেতাকর্মীদের উপর চালানো হয়েছে তার কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন। সবাইকে মেহেরপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং একই সাথে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমার সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা বিশেষ মুহূর্তে আমরা এই আজকের এই আমার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা যেহেতু দেশ একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে যাচ্ছে, কাজেই এই সময় আমাদের ঐক্য এবং আরও বেশি ঐক্য এটাই বেশি দরকার। স্বৈরাচারীকে পতনের পর সেই স্বৈরাচারীকে ফিরে আসার পথ রুদ্ধ করাই এখন বর্তমান ছাত্র জনতার মূল লক্ষ্য। চলো ভাবি, যদি একটু ইতিহাসের পিছন থেকে আসি, আমাদের স্বাধীনতার জন্য রূপকল্পে, আমাদের স্বাধীনতার জন্য গল্পে, স্বাধীনতার ইতিহাস এবং ঐতিহ্যে অনেকগুলি টানাপোড়েন বা অনেকগুলি চিত্র বিচিত্র অনেক রকম পাল্টাপাল্টি কথা রয়েছে, পাল্টাপাল্টি ইতিহাসও তৈরি হয়েছে। 7ই মার্চের ভাষণের দিনটিতে জনতার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আসলে কত ভাগ পূরণ হয়েছিল এবং এই পর্বটি কিভাবে অ্যাডভান্স হলো বলে? আসলে 7ই মার্চের যে ভাষণ, রেসকোর্স ময়দানের যে ভাষণ, সেই মানুষের যে আবেগ নিয়ে, মানুষ যে আশা নিয়ে যে কথা শোনার জন্য রেসকোর্স ময়দানকে প্রকম্পিত করেছিল, তাদের সেই প্রিয় মুখ তৎকালীন এদেশের আন্দোলনের অন্যতম পুরোধা শেখ মুজিবুর রহমান তাদের সেই পরিপূর্ণ চাহিদাটা পূরণ করতে পারেননি। যে কারণেই 7ই মার্চের পর যেখানে একটা স্বাধীন দেশের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখতে পেলাম 7ই মার্চের পর বাংলাদেশের পাকিস্তানের তৎকালীন মসনদে বসার একটা ঘুঁটি চালাচালির কাজ চলছে। বিভিন্ন রকম আলোচনা পর্যালোচনা, তার সবটাই হলো তৎকালীন পাকিস্তানের, অখণ্ড পাকিস্তানের কে প্রধানমন্ত্রী হবেন, স্বাধীনতার জন্য না, পাকিস্তানকে টিকিয়ে রেখেই ক্ষমতা আরোহণ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারী এগানোর জন্যই 7ই মার্চের ভাষণটা দেওয়া হয়েছে বলে মানুষ মনে করেছে। যে কারণে মানুষ যে প্রস্তুতি নিয়ে গিয়েছিল মিটিংয়ে, সেই প্রস্তুতি নিয়ে মানুষ কিন্তু আর ব্যাক করতে পারেনি। যে কারণে পরবর্তীকালে ইতিহাসের সাক্ষী দেয় যে 25শে মার্চের কালো রাত্রিতে যখন হায়না পাকিস্তানি জান্তা যখন এদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল, তখন কিন্তু মানুষ অনেকটা আচমকা আঘাতে ভয় পেলেও পিছু উঠতে বাধ্য হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই এদেশের আর একজন বীর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি মেজর ছিলেন, তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মানুষের, এই বিপর্যস্ত মানুষকে, বিপর্যস্ত বাঙালি জাতিকে আবার লড়াইয়ের ময়দানে ফিরে আসার এবং তাদের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানালেন এবং তিনি ঘোষণা করলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। এটা কিন্তু ইতিহাসের অলঙ্ঘনীয় সত্য ঘটনা। কিন্তু পরবর্তীতে শাসক চক্র এই বিষয়টাকে কখনোই তারা মেনে নিতে পারেনি। তারা নানাভাবে প্রেসিডেন্ট জিয়াকে কর্মচারী বা শেখ মুজিবের ভাষণ পাঠকারী বা তাকে দেওয়া হয়েছে ভাষণ পড়তে, এই ধরনের কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তারা কখনোই চিন্তা করেনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা সেনাবাহিনীর মধ্যে একটা রুলসের মধ্যে ছিলেন। তিনি কেবলমাত্র তার স্বাধীন চিন্তা, তার সমমনা কলিগদের সাথে আলোচনা করেই কিন্তু তিনি তৎকালীন পাকিস্তানের যে নৌবহরে অস্ত্র এসেছিল, সে অস্ত্র নামানোর সময়
তিনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং সে অস্ত্র নিয়ে আপনি যেটা বলছেন পাকিস্তানের সাথে মোকাবেলা করলেন। আপনি যেটা বলছিলেন যে তৎকালীন যারা ছিল তারা জিয়াউর রহমানকে খাটো করার জন্য নানাভাবে কথা বলেছে, এখানে এটি তাদের স্ববিরোধিতা কিনা? অর্থাৎ তারা যাকে খাটো করতে চেয়েছে সেই মানুষটি, অর্থাৎ ৭১-এ যে মুজিব ছিলেন বঙ্গ হিরো, ৭৫-এ সেই মুজিব হয়ে গেলেন লাশে বঙ্গ জিরো, অর্থাৎ ৭১-এর হিরো ৭৫-এর জিরো, এটি তারা মানতে না চাইলেও এটা তো বাস্তবতা। কিন্তু ৭১-এ যে মেজর জিয়াকে তারা জিরো প্রমাণ করতে চাইলো, ৭৫-এ তো সেই মেজর জিয়াকে দেশের জনতা হিরো প্রমাণ করলো। অবশ্যই। তাহলে এখানে জিয়াউর রহমানের ভিত্তিতে ইতিহাসের ক্ষেত্রে তাকে ঐতিহাসিকভাবে খাটো করতে যাওয়ার যে চক্রান্তটি, সেই চক্রান্তটি আসলে জিয়াউর রহমানকে আরো বেশি একটা আলাদা জগৎ দিয়েছে কিনা? অবশ্যই। মানে ১৯৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে স্বাধীনতার পর ১৬ ডিসেম্বরের পর থেকে প্রতি মুহূর্তে চেষ্টা করা হয়েছে শুধু জিয়াউর রহমানকে না, শুধু জিয়াউর রহমানকে বললেও ভুল হবে। আমরা যেহেতু মেহেরপুরের মানুষ, বাংলাদেশের প্রথম ১৭ এপ্রিল যে স্বাধীনতার শপথ হয়েছে, সেই মেহেরপুর মুজিবনগরের মানুষ হিসেবে আমি জানি যে শেখ মুজিবনগর সরকারের যে প্রবাসী সরকার, যে সরকারের নেতৃত্বে যুদ্ধ পরিচালনা হয়েছে, যে সরকারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক স্বীকৃতি পেয়েছি, সেই আন্তরিকভাবে সেই মুজিবনগর সরকারকেও দেশে ফিরে আসার পর শেখ মুজিব ভালোভাবে গ্রহণ করতে পারেননি। এই কারণেই আমরা বলবো যে দীর্ঘ ৪ বছর তার ক্ষমতার সময় তিনি কখনো ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস, যেটা মেহেরপুরের মানুষের অত্যন্ত অহংকারের একটা দিন, আবেগের একটা জায়গা, সেই জায়গায় কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শেখ মুজিবুর রহমান তার জীবিত অবস্থায় কখনোই ১৭ এপ্রিলকে স্বীকার করেননি। এবং ১৭ এপ্রিলে মেহেরপুরের সেই আম্রকাননে, মুজিবনগর আম্রকাননে এসে সেই সমস্ত বীর, সেই সমস্ত নেতা, রাজনৈতিক নেতা, যে ৪ নেতার নেতৃত্বে এবং এমএজি ওসমানীর নেতৃত্বে যে স্বাধীন বাংলা সরকার এবং যুদ্ধ পরিচালনার জন্য নিযুক্ত হলো, তাদের উনি কখনোই ভালোভাবে মেনে নিতে পারেন। আপনি যেটি বলছিলেন মুজিবনগর বলছিলেন, তার প্রতি সম্মান করে কিন্তু এই নামটা রাখা হয়েছে। আগে ছিল বৈদ্যনাথ তলা, কিন্তু তিনি তো এই বৈদ্যনাথ তলাকে চেঞ্জ করে মুজিবনগর করার পরে যে মুজিবনগর দিবস ১৭ এপ্রিলকে যিনি সম্মান করলেন না, সেক্ষেত্রে আপনাদের আসলে সাবেক নামেই ফিরে যাওয়াটা উচিত কিনা, সময়ের দাবি কিনা? এই মুজিবনগরকে তো আর উনি এইভাবে ধারণ করেননি, এটি নিয়েও ইতিহাসে কথা হবে কিনা? আসলে ব্যাপার হলো কি, আমরা এটা তার সংকীর্ণতা, আমরা মনে করি এটা শেখ মুজিবের সংকীর্ণতা। কারণ হলো যারা সেদিনকে ১৭ এপ্রিল যে অস্থায়ী সরকার মুজিবনগর সরকার গঠন হলো, সেই মুজিবনগর সরকারের কিন্তু পরতে পরতে শেখ মুজিবের অস্তিত্ব ছিল, উনার ফিজিক্যাল উপস্থিতি ছিল না ওখানে। তাকে অনার করা হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলা হয়েছে, কিন্তু কখনোই বলা হয়নি ফুল প্রধানমন্ত্রী। তার মানে এখানে ধরে নেওয়া হয়েছিল যে শেখ মুজিব ফিরে আসলে এই সরকারের তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা ধরে নিয়েই কিন্তু করা হয়েছে। কিন্তু যেহেতু ১৭ এপ্রিলকে স্বীকার করলে এই সমস্ত নেতাকে এই সমস্ত হাইলাইট করতে হয়, এবং তিনি প্রতি মুহূর্তে এইটাকে আমরা যদি বিরোধী দল করি, আমাদের কাছে মনে হয়েছে তিনি ওই কারণে প্রতি মুহূর্তে এই ১৭ এপ্রিলটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। শুধু তিনি না, তার কন্যা শেখ হাসিনা এই দীর্ঘ ১৭ বছর এবং এর আগে ৬ বছর, ২২ বছর সরকারে থাকাকালীন অবস্থায় মেহেরপুরে মাত্র একবার এসছে, অনলি ওয়ান, একবার মাত্র এসছে মেহেরপুরের মানুষের কাছে ১৭ এপ্রিলে এখানে আসতে। এবং সেখানে আসার পর এখানে আমার মনে হয় যে যারা সৈয়দ তাজউদ্দিন আহমেদ, তারপরে কামরুজ্জামান, এমএজি ওসমানী, নজরুল ইসলাম, সেই সময় যে সরকার ছিল তাদের যারা উত্তরসূরি, যারা এখনো আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত, তাদেরও যথাযথ মূল্যায়ন আওয়ামী লীগে হয়েছে বলে আমরা মনে করি না। যে কারণে আমরা দেখতে পাই যে তাজ, আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি এমপি ছিলেন, এবং সোহেল তাজ, এবং যিনি তাজউদ্দিন সাহেবের যিনি ওয়াইফ ছিলেন, তাদেরও কিন্তু আওয়ামী লীগে কোনো ভালো জায়গা তারা পায়নি, এবং তারা সেখানে আওয়ামী লীগ রাজনীতিতে তারা খুব কমফোর্ট ফিল করেনি। এটাও প্রমাণ করে যে আসলে আওয়ামী লীগের মধ্যেই ১৭ এপ্রিলের সরকারের যে বাস্তবতা, তাদের যে স্বীকৃতি, এবং ২৫শে মার্চ কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বীকৃতি একই সূত্রে গাঁথা। কারণ শেখ মুজিব কখনোই তার প্রতিপক্ষ তার চেয়ে বেশি সম্মানীয় হোক, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা কোনোদিন চাননি বলে কিন্তু একইভাবে জিয়াউর রহমানের কে ছোট করার চেষ্টা করা হয়েছে, একইভাবে জোহরা তাজউদ্দিন, এমএজি ওসমানী, নজরুল ইসলাম, সবাইকে ছোট করার চেষ্টা করা হয়েছে।
75-এর সেই কালো দিনটির পরে 7 নভেম্বর কোনো সরকারি জন্য নেই। 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত একটা হযবরল অবস্থা। কি হবে? ছাত্র জনতা একজন ব্যক্তিকে একদম ক্যান্টনমেন্ট থেকে ধরে নিয়ে এসে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসালেন। এই যে মেজর জিয়া মাত্র 3 বছরের মাথায় 72 থেকে 75-এর মধ্যে একেবারে 5টি পদবি ডিঙিয়ে তিনি একজন সেনা টপ কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল পর্যন্ত হয়ে গেলেন। তারপরে অন্যান্য অনেক সেনা অফিসারের বাইরে মেজর জিয়াকে একেবারে প্রেসিডেন্ট করতে হবে, সবার মাঝে যে ভালোবাসা দিয়ে তাকে সেটি করা হলো, ওই প্রেক্ষাপটটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা ওই সময় আমরা দেখি 15ই আগস্ট থেকে 3রা নভেম্বর, জি 15 থেকে 3 নভেম্বর পাল্টাকুর মাধ্যমে তৎকালীন আধিপত্যবাদ ভারত এদেশে তার নিজের শিকড় পুঁতার চেষ্টা করেছিল এবং সেই কাজে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে থেকে মেজর খালেদ মোশাররফ নেতৃত্বে সেই পাল্টাকুর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা কোনোদিনই ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেয়নি, পাকিস্তানি আধিপত্যবাদকে মেনে নেয়নি, তারা জানতেন যে তাদের একমাত্র নেতা জিয়াউর রহমান, যিনি এদেশের বাঙালিকে 25শে মার্চ 26শে মার্চের রাতে স্বাধীনতার যুদ্ধে নামার জন্য পথ দেখিয়েছিলেন, আবার সেনাবাহিনী সাধারণ সিপাহী জনতা আবার কিন্তু সেই বিপদের মুহূর্তে তাদের সেই প্রিয় নেতাকেই স্মরণ করেছে এবং তারা তাকে ডেকে এনে তাকে নিয়ে এসে তাকে বসায় দিয়েছে ক্ষমতায়। জিয়াউর রহমানের ওই দিন 23 নভেম্বর ছাত্র, তখন তিনি কারাগারে ছিলেন, তাকে কারাগার থেকে উদ্ধার করে নিয়ে এসে মানুষ ক্ষমতার মসনদে বসেছে। এর থেকে প্রমাণ হয় মানুষের অন্তরের ভিতরে যদি আপনি অবস্থান নিতে পারেন, আপনার প্রকৃত মূল্যায়ন টুডে অর টুমরো মানুষ করবেই, এবং সেটাই হয়েছে জিয়াউর রহমানের ক্ষেত্রে। মানুষের মাঝে অবস্থান করলে যে মানুষ তাকে মনে রাখে তার চিত্র হচ্ছে 5.5 বছর তিনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন। একেবারে সেই ক্ষুধা দারিদ্রতার বাংলাদেশ, একেবারে কি বলে দুর্ভিক্ষের বাংলাদেশ, জালপরা সেই বাসন্তীদের বাংলাদেশে যখন তিনি দায়িত্ব পালন করলেন, 1 ফসলিকে 2 ফসলি, খাল কাটরে, চাষ কররে, মাঠের পর মাঠ, বছরের পর বছর ধরে তিনি মাঠে ময়দানে প্রান্তরে দাঁড়িয়ে এই যে কৃষি বান্ধব রাষ্ট্রকে একটা উন্নয়নে বান্ধব প্রেক্ষাপট তৈরি করলেন, যার কারণে আমরা এই 5টি বছরে একটা ঘুরে দাঁড়ানো বাংলাদেশের যে চিত্রটি দিলেন, এইটির কিছু চিত্র আসলে দর্শক শ্রোতাদের জন্য। আসলে জিয়াউর রহমান রেগুলার মানে আমাদের দেশে প্রথাগত রাজনীতিবিদ না হলেও তিনি সেনাবাহিনীর মধ্যে থাকলেও এদেশের সাধারণ মানুষের চাহিদা, তাদের অভাব অভিযোগ, তাদের প্রয়োজনীয়তা, সমস্যা সব কিছু বিষয়ে তিনি অনেক বেশি ওয়াকিবহাল ছিলেন। এবং ওয়াকিবহাল ছিলেন বলেই তিনি কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র 5.5 বছরের মধ্যে এদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তিনি এদেশের উৎপাদনের রাজনীতিতে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষিভিত্তিক বাংলাদেশই হলো এদেশের মূল উন্নয়নের মাধ্যম হতে পারে, এবং এই কারণে তিনি খালকাটা বিপ্লবের মাধ্যমে 1 ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করার মাধ্যমে দেশে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো, সেই দেশে খাদ্য সারপ্লাস হয়ে বিদেশে আমরা রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম। এবং এটা সবটাই হচ্ছে তার কিন্তু এদেশের মানুষের একবার প্রকৃত নিড এইটা বুঝতে পারার সামর্থ্যের জন্য। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তিনি এদেশের মানুষের জন্য তার অসীম ভালোবাসা ছিল। আমার ব্যক্তিগতভাবে আমি তখন ক্লাস 9-এ পড়তাম, মৌচাকে আমাদের স্কাউট জাম্বরি হয়েছিল। সেই স্কাউট জাম্বরিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন। তিনি আমাদের জাম্বরিতে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর তিনি বললেন যে আমার সাথে তোমরা হাঁটতে পারবা কিনা, আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব নিতে পারবা কিনা। সমস্ত স্কাউটরা আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা আপনার সাথে স্যার, আপনার সাথে আমরা হাঁটতে পারবো। উনি হাঁটা শুরু করলেন। 7 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার গেলে আবার 3.5 কিলোমিটার ফেরত আসলেন। আমাদের স্কাউট ক্যাম্পের প্রায় 17,000 স্কাউট বন্ধু আমাদের যারা ছিলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ঢাকার সেই মৌচাকে 7 কিলোমিটার হেঁটেছি এবং একসাথে এসেছি। উনি আসার পর আবার আমাদের সবাইকে নিয়ে আবার বসলেন, ক্যাম্প জাম্বুরিতে বসলেন। তা আমার জীবনে এটা একটা অন্যতম স্মৃতি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে
আমার এই হাঁটার সৌভাগ্য হয়েছে স্কাউটে থাকার কারণে। তারপরেও বিভিন্ন সময় তার সাথে আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কাজ করতে সক্ষম হয়েছিলাম আমি, কিন্তু ওইটা আমার জীবনে একটা মানে অনেক 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 স্বর্ণোজ্জ্বল ঘটনা যে তার আহ্বানে সারা দিয়ে আমরা তার সাথে 7 কিলোমিটার হেঁটেছিলাম ওই মৌচাকে স্কাউট জাম্বুরিতে। এটা আমাকে এখনও অনেক আনন্দ দেয়। 81-র 30 মে চট্টগ্রাম সার্কিট হাউস একজন রাষ্ট্রপতিকে তাকে এমনভাবেই হত্যা করা হলো, শরীরের খণ্ড বিখণ্ড পর্যন্ত পরবর্তীতে জোড়া লাগাতে হলো। এবং সেই চট্টগ্রাম থেকে তার লাশ যখন ঢাকায় আনা হলো, যে জনস্রোত, জনবিক্ষোভ, যে গণ আবেগ, যার চিত্র ইতিহাস ধারণ করেছে, এই যে এমনভাবে তিনি দেশটাকে রেখেছিলেন, এমনভাবে তিনি মানুষের মাঝে মিশেছিলেন, যার কারণে তার হত্যার পরে তাকে এক নজর দেখার জন্য যে জনঢল, এটি আসলে ওই ইতিহাসের অন্যতম একটা রেকর্ড কিনা? অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে। জিয়া রহমানকে যারা ছোট করতে চেয়েছিল তারাই বরং ছোট হয়ে গেছে। তারা শুধু ছোট হয়ে যায়নি, তারা জিয়া রহমানকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে মৃত জিয়া যে মানে শক্তি, মানে জীবিত জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই সেটা আমরা 30 মে 1981 সালে দেখেছিলাম। সারা বাংলাদেশের মানুষের কান্না, সারা বাংলাদেশের মানুষের হাহাকার, মানে এটা চিন্তাই করা যায় না। এবং সেই সময় আমি ফার্স্ট ইয়ারের ছাত্র, মেহেরপুর গভর্নমেন্ট কলেজে পড়তাম। আমার খেয়াল আছে ওই দিন আমরা কাঁদতে কাঁদতে, স্কুল ছুটি দেওয়া লাগেনি, সমস্ত ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে ছুটছে। মানে এটা যে কি হারানোর বেদনা, পুরা জাতি মনে করছিল তাদের একজন অভিভাবক শেষ হয়ে গেল, যে তাদের পথ দেখাতে পারত। এবং এইটি আমরা দেখতে পাই যে ওই সময় যদিও জিয়া রহমানকে কুর মাধ্যমে হত্যা করা হয়েছিল, কিন্তু মানুষের ওই বিক্ষোভ, মানুষের ওই আবেগ দেখে যারা ষড়যন্ত্র করেছিল জিয়া রহমানকে কু করার পরে রাষ্ট্র ক্ষমতা দখল করব, তারা কিন্তু ওই মানুষের এই আবেগ এবং মানুষের রাজপথে নামাকে দেখে তারা কিন্তু ভয় পেয়ে যায় বলেই কিন্তু পরবর্তী 1.5 বছর আব্দুল সাত্তারের নেতৃত্বে বিএনপি সরকারি রাষ্ট্র ক্ষমতায় ছিল। এটা কিন্তু বুঝতে হবে যে জিয়া রহমানকে মারার জন্য মারা না, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য মারা হয়েছিল। কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ যখন রাজপথে মানুষ বেরিয়ে এসছে, তখন কিন্তু যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তারা ভয় পেয়ে গেছিল। ভয় পাওয়ার কারণেই কিন্তু তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ওই তাদের ওই যে ষড়যন্ত্রটা ওটা প্রকাশ করে নিজেরা। পরবর্তীকালে 82 সালের শহীদ আমাদের আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে পরবর্তীতে তাদের মূল রূপটা আমরা দেখতে পেয়েছি, এবং তখন তারা এসছে। ম্যাডাম খালেদা জিয়া আটপৌরে একজন নারী, সংসার জীবন থেকে তার প্রিয় স্বামীর গড়া দল, সেটিকে গঠন করার জন্য একেবারে সেই 81 থেকে মাঠে নেমে 91 পর্যন্ত 10 বছর মাঠে থেকে কিছু উপাধি কামালেন। আপসীর নেত্রী, দেশমাতা, দেশনেত্রী, এই গুণগুলি তিনি দেশের মানুষের কাছে অর্জন করলেন। এই যে একজন নারী, তার স্বামী যেরকম ত্যাগ তিতিকার মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ তৈরি করে নিজেকে ইতিহাসের জায়গা করে নিলেন, তার স্ত্রী কেমন দীক্ষায় তার স্বামী থেকে পেয়েছিলেন যে তিনিও সেইভাবেই সমহিমায় গড়ে তুললেন? আসলে আমরা পারিবারিকভাবে যদি আমরা দেখি, জিয়া রহমানের ব্যক্তি জীবনের প্রভাব তার পরিবারের উপর পড়েছে, যেটা আমরা বেগম খালেদা জিয়ার কাছেও দেখতে পাই। যে একটা নির্লোভ সততা, মানুষের জন্য ভালোবাসা, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে তার ব্যাপক চিন্তা, এদেশের একটা সার্বভৌম জাতি হিসেবে গড়ে তোলার, বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জিয়া রহমানের যে চিন্তাধারা, সেটা কিন্তু আমরা পরবর্তীকালে যখন ম্যাডাম বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসলেন, তখনও তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। বর্তমানে তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে কিন্তু আমরা একই লক্ষ্য করি, একই রকম দলের লাইক ফাদার লাইক চাইল্ড, একইভাবে মানুষের জন্য যে ভালোবাসা, সাধারণ মানুষের প্রতি তার যে মমত্ববোধ, দেশের প্রতি যে ভালোবাসা, এটা একেবারে আমার মনে তাদের পারিবারিক শিক্ষা। কেন যে জিয়া রহমানকে তারা দেখেছেন, সেই জিয়া রহমানের আদর্শই কিন্তু তার স্ত্রী এবং তার সন্তানের মধ্যে পড়েছে। যে কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে এরশাদ বিরোধী আন্দোলনে 86 সালে রাজপথ থেকে শেখ হাসিনা বেইমানি করে নির্বাচনে গেলেও কিন্তু বেগম জিয়াকে নির্বাচনে টানতে পারেননি। এমনকি অনেক অত্যাচার, নির্যাতন সব কিছু করা হয়েছে বিএনপি নেতাকর্মীর ওপর, তারপরেও কিন্তু বেগম জিয়া কখনো জনতার কাতার থেকে আপোষের রাজনীতিতে যাননি। এই কারণে জনতার ভালোবাসার দেয়া নাম
আপসীন নেত্রী, এবং এটা একমাত্র বাংলাদেশে একমাত্র এর উত্তরাধিকার, এটা একমাত্র প্রাপ্য হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এবং তিনি মানুষের ভালোবাসার মাধ্যমে সেটা অর্জন করেছিলেন, কাউকে জোর করি বলতে হয়নি। 2001 থেকে 6 সাল 4 দলীয় জোট তথা বিএনপির রাষ্ট্রকালের এই সরকারকে পর্যদস্ত করার জন্য জঙ্গি হামলা ঘটানো, একের পর এক সরকার ব্যবস্থাকে অচল করার জন্য নানা রকম মিথ্যা মামলার নেটওয়ার্ক সাজানো, এই যে 5টি বছর যেভাবে বিশেষ করে বিএনপিকে নানা দিকে একেবারে পর্যদস্ত করার ষড়যন্ত্র করি হয়েছিল, সেক্ষেত্রে সেখানকারও কিছু মামলা কিন্তু জনাব তারেক রহমানের রয়েছে, এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে প্রায় 80টি মামলা নিয়ে তিনি কিন্তু এই দলটির নেতৃত্ব দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনটি হলো, এটা বিএনপি মাঠে থেকে কখনো 80 ভাগ, কখনো 90 ভাগ, কখনো বা 95 ভাগ পর্যন্ত গিয়েছে, কিন্তু শতভাগ জায়গায় কিন্তু বিএনপি পৌঁছতে পারেনি। অবশেষে ছাত্র জনতার কারণে ওই 10 ভাগ বা ওই 5 ভাগ কিন্তু অতিক্রম করা গেছে বিদায় এই 15.5 বছরের মাথায় কিন্তু এই ফ্যাসিবাদের পতন হয়েছে। এই আন্দোলনটিকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ক্রেডিবিলিটির কথাগুলি বলে, মূল ক্রেডিবিলিটি আসলে কাদের? না, আসলে হলো মূল ক্রেডিবিলিটি হলো ছাত্র জনতা। জি, ছাত্র জনতা, এটা মূল কিন্তু তাদেরই। জি, যারা আমরা যে 17 বছর 1907 সালে 2007 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আসলো, এই তখন থেকে কিন্তু এই যে কোনো মুখোশেই হোক মূলত কিন্তু একই দল বা একই মানসিকতার মানুষরাই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আছে, যে কারণে আমরা বলি 17 বছর আন্দোলনের। এবং আমরা সেই সময় থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় আমি আপনাকে বলছিলাম যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় আমাকেও অ্যারেস্ট করা হয়েছিল, এবং দীর্ঘ 1 বছর আমাকে বিভিন্ন মিথ্যা মামলা দেবে না, বাদীকে জোর করে নিয়ে এসি মামলা দিয়ে আনো, পরে সমস্ত মামলা আল্লাহর ইচ্ছা আমি খালাস হয়ে গেছি। তো ওই সময় 1 বছর কারাগারে ছিলাম আমি। আমাদের আমাকে যখন নির্যাতন করা হতো রিমান্ডে, তখন বলা হতো যে তোদের নেতার বড় ছেলেকে আমরা ঢাকায় আমাদের বসরা মারছে, অর্থাৎ তারেক জিয়াকে ঢাকায় মারছে, তোরা তার সাগরের, তোদের এখানে মারা হচ্ছে, কেউ তোদের রক্ষা করতে পারবে না, এমন আস্ফলন করতো সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা। তো যাই হোক, সেটা একটা বাস্তবতা ছিল, এবং আমরা জানি যে তারেক রহমানকে থেকে মারার ক্ষেত্রেও সেনাবাহিনীর এক ধরনের যে আস্ফলনটি 11 তারা করেছিল, সেই আস্ফলনের পরিবেশ এখন আছে কিনা ছাত্র জনতার বাংলাদেশে? তারেক রহমান যদি এখন আসেন বীরের বেশে, তাহলে কি তারা স্বাগত না জানিয়ে তার প্রতি খড়গ হতে পারবে কিনা? কি মনে করেন সেই সেনাবাহিনী? এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা, যদিও তারেক জিয়ার ফিজিক্যালি উপস্থিতি নেই, কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই দেশের প্রত্যেকটা আন্দোলনে প্রতিটা দিন রাতে তিনি ভাষণ দিতেন, প্রতিটা দিন রাতে তিনি মেসেজ দিতেন যে আন্দোলনে এইভাবে মাঠে নামতে হবে, আরও বেশি মানুষকে মাঠে নামাতে হবে। আমরা তো ছাত্র জনতার আন্দোলনের যে বৈষম্যহীন ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের আমরা মনে করি মূল শেয়ারটাই হলো বিএনপি। এতে দলগতভাবে যদি ত্যাগ বলা যায়, দলগতভাবে যদি ত্যাগের কথা বলা যায়, সেক্ষেত্রে এখানে বিএনপি আন্দোলন দীর্ঘ 17 বছর আন্দোলন করি, খড়কুটো সব জোগাড় করা হয়েছিল সরকারের বিরুদ্ধে। একটা আগুন জ্বালানোর যে পরিস্থিতি, আগুন জ্বালানোর যে কাজটা, সেই কাজটা কিন্তু 17 বছর ধরে মামলা হামলা, গুম খুন, নির্যাতনের মাধ্যমে কিন্তু তারেক জিয়ার নেতৃত্বে আমরা এটা গড়ে তুলেছিলাম। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হলো, তখন এই ছাত্র আন্দোলনের সাথে আমরা মিশে গিয়ে কেবলমাত্র ওই অগ্নিসুড়ঙ্গটা তৈরি করেছি, যেটা অগ্নিসুড়ঙ্গ আমাদের তৈরি করা, দীর্ঘ 17 বছরের তৈরি করা খড়কুটোর স্পর্শে আসার পর দ্রুত দাবানল হয়ে গেছে। এবং এই দাবানল হওয়ার কারণেই কিন্তু হাসিনা নিজেও টের পায়নি। হাসিনা 11টার সময় সেনাবাহিনীকে অর্ডার দিচ্ছে, পুলিশকে অর্ডার দিচ্ছে, বিডিআরকে অর্ডার দিচ্ছে ছাত্র জনতার উপর গুলি করার জন্য, কিন্তু 12:45 তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। আর দাবানলটা এত দ্রুত বেগে ছড়িয়ে গেছে, কারণ হলো এই দাবানলের যে পরিস্থিতি,
দাবানল তৈরি করার যে পরিস্থিতি, এটা কিন্তু আমরা 17 বছর ধরে এদেশের ছাত্র জনতা, মানুষ, বিএনপির নেতা কর্মী রক্ত দিয়ে এটা তৈরি করেছিল। সেটাই আসলে মূল বিস্ফোরণটা করেছে ওই সময় 5ই আগস্ট। কিন্তু এটা 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল, যে কারণে আমাদের কাউকে কৃতজ্ঞতা, কারোর প্রতি আমাদের অসম্মান নেই। আমরা যদি কেউ বলে যে আমরা এটা রূপকার বা কারিগর, বলতে পারে, কিন্তু এদেশের মানে 17 কোটি মানুষ জানে যে এই রাষ্ট্রের এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা কার, মূল রূপরেখাটা কাদের ছিল, মানে মূল মাস্টার প্ল্যানটা কার, এবং তিনি কত কষ্ট করে অত দূর থেকে নিজে প্রচন্ড নির্যাতনের অসুস্থতার মধ্যেও তিনি প্রতিদিন প্রতি রাতে, আমরা তো প্রতি রাতে তার ভিডিও ক্লিপ শুনি, আমরা পরের দিন রাজপথে আন্দোলনের আরো বেশি মানুষ নামানোর চেষ্টা করেছি। কাজেই আমরা আমাদের সাথে তো আমরা অবশ্যই সেই সময় বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল, নিঃসন্দেহ ছিল, এবং তার সাথে আমরা আমাদের, তারা তো দলহীন একটা, তাদের তো সুনির্দিষ্ট কোনো কমান্ড নেই, তারা বলতে পারতেন, কিন্তু সেটা মানা হবে কিনা সেটার ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন না। কিন্তু যখন তারেক যে একটা ঘটনা বলবেন, তিনি আমাদের সাংগঠনিক নেতা, দলের নেতা, তিনি যখন বলবেন সেটা কিন্তু আমরা মানতে বাধ্য, এবং আমরা সেই আমাদের কোড অফ কন্ডাক্ট, আমরা দল করি, আমাদের দলের তিনি নেতা, তার চেয়ারপারসন হিসেবে তিনি যে নেতৃত্ব দেবেন, তিনি যে আমাদের নির্দেশ দেবেন, সেই নির্দেশনা বিএনপির হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী সেটা পালন করেছে এবং রাজপথে নেমেছে। যে কারণেই কিন্তু আজ এত দ্রুত এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটনা গেছে। আপনি যেটি বলছিলেন পতন নাকি পদত্যাগ, এখন পদত্যাগ তো করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া 2006 সালে, যার কারণে তিনি দেশে ছিলেন, থাকতে পেরেছেন, এবং তিনি তার দল কামব্যাক করতে পেরেছে, তার দল রাজনীতি করতে পেরেছে। শেখ হাসিনাকে তো পতন করা হয়েছে, যার কারণে তার দল রাজনীতি করতে পারছে না, তিনি দেশের মাটিতে থাকতে পারেননি, এখান থেকে পালিয়ে গেছেন। যে এইখানে যে ট্র্যাজেডি, তারা যেভাবে কামব্যাক করার কথা বলছে, কামব্যাকের অপশনটি কোথায়? আসলে এইটাই হলো আমাদের ভুল, যে নিয়মিত সরকারের নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হলে সেখানে কিছু আইনগত ব্যাপার থাকে, যে সেখানে কিছু প্রচলিত আইন, প্রচলিত নিয়ম কানুন মেনে চলার একটা তাগিদ থাকে। কিন্তু যখন বিপ্লব হবে, বিপ্লব যখন হবে, তখন আপনার প্রচলিত সমস্ত জিনিস ভেঙে চুরে বিপ্লব হয়। বিপ্লব যখন হবে, বিপ্লবের কোনো আইনগত কাঠামো থাকে না, বিপ্লবের কোনো সেকশন ওয়াইজ ধারা থাকে না, বিক্ষোভ হাইকোর্টের বিচারকদের নেতৃত্ব হয় না, হাইকোর্টের বিচারকদের প্রতিকূলও হয় না, নেতৃত্ব সেনাবাহিনী, বিমান বাহিনী, যে যত রকম বাহিনী বলেন, কারের উপরে বিপ্লব নির্ভর করে না, বিপ্লব করে ছাত্র জনতা। পৃথিবীতে যুগে যুগে বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে যারা পতিত সরকার হয়েছে, যাদের পতন হয়েছে, তাদের পদত্যাগ করা লাগে না, জনতা তাদের পদত্যাগ কেড়ে নিয়ে তাদের বের করে দেয়। এবং এই একই ঘটনা হয়েছে এটাই, যে শেখ হাসিনা কিন্তু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেওয়ার জন্য 5 মিনিট টাইম চেয়েছিলেন, তার তৈরি করা, তার যাদের প্রমোশন দিয়ে তিনি ওই জায়গায় নিয়ে গেছেন, তারা কিন্তু সেই 5 মিনিট টাইম তাকে অ্যালাউ করতে পারেননি, কারণ তারা বুঝতে পেরেছেন জনতার টেম্পারমেন্ট। 5 মিনিট যদি তাকে ভাষণ দিতে দেওয়া হতো, তাকে জীবিত অবস্থায় বাংলাদেশ থেকে বের করা যেত না। যে কারণে কিন্তু এটা বিপ্লবের পতন বলে তার পদত্যাগপত্রটা অপ্রাসঙ্গিক, তিনি দিলে ভালো, না দিলে আরো ভালো, পদত্যাগ করার সুযোগ নেই। তার জীবন বাঁচানোর জন্য তিনি তার নেতা কর্মীদের জন্য একটা মেসেজ রাখতে পারেননি, তিনি পালিয়ে গেছেন নিজের একটা স্বার্থপর ইয়ের মতন, একটা নেতার মতন। তারা যে শেখ মুজিবকে নিয়ে এত মার্কেটিং করেন, ইজ দি বিগ পারসন, তিনি ন্যাশন লিডার, এই কথা বলেন, তার হত্যার পরে মিষ্টি কেন বিপণন হয়? তার দীর্ঘ সময় 32 নম্বরে তার লাশটি পড়েছিল, দাফন করার লোকটি পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে এই যে শেখ হাসিনা পতনের পরে তাকেও যদি হত্যা করা হতো, তার দাফন করার লোকটি আসতো কিনা, তার জানাজা পড়ার লোকটি আসতো কিনা? আওয়ামী লীগ এইভাবে শেষ হয়ে যায় কেন? কি এমন অপরাধ করে, কি এমন ব্যবহার করে যার কারণে তাদের আসলে মহাপতন হয়? কেন, কিসের উপরে তারা আসলে দাঁড়াতে চায়? তাদের রাজনৈতিক আইডিওলজিটা এত ব্ল্যাক চ্যাপ্টারে কেন? ব্যাপার হলো আমরা শেখ মুজিব ব্যক্তি, শেখ মুজিবের এদেশের ত্যাগ তিতিক্ষা আন্দোলনের জন্য কম না, এটা আমি তার দল না করলেও এটা আমরা স্বীকার করি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটা স্বৈরাচারী রাজনৈতিক দল। আওয়ামী লীগ কখনো কোনো জায়গাতে আপোষ করেনি, মানে তাদের দুর্নীতির ব্যাপারে, তাদের মানুষকে খুন জখম রাজধানীর ব্যাপারে, এদেশের মানুষকে নির্যাতনের ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু কখনো কাউকে ছাড় দেয়নি।
যে কারণে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসছে তার প্রতিপক্ষদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমি শেখ মুজিবের একটা কথা বলি, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আজ কোথায় সিরাজ শিকদার, এই কথাটা তিনি কিন্তু বলেছেন। এটা একটা খুনির কথা। শেখ মুজিব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পার্লামেন্টে একজন রাজনৈতিক নেতাকে তার বিশ্বাস অন্যরকম হতে পারে, সে আওয়ামী লীগ সাথে না আওয়ামী লীগ নাও করতে পারে, কিন্তু সে একটা জনতার বিপ্লব, জনগণের বিপ্লবের জন্য যে যে সিরাজ শিকদার যে আন্দোলন করছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং খুব বড় ধরনের একটা মুক্তিযোদ্ধা ছিলেন। সেই মুক্তিযোদ্ধাকে হত্যা করার পরে তিনি পার্লামেন্ট দাঁড়িয়ে খুব সগর্বে বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার। এর থেকে তাদের মানসিকতাটা চেনা যায়। ঠিক একইভাবে এদেশে হাজার হাজার ছাত্র জনতা মারা যাচ্ছে, গুম হচ্ছে, শেখ হাসিনা তাদের নিয়ে ঠাট্টা মশকরা করেছেন। আমরা গত কয়েকদিন আগে দেখলাম একটা স্টেটমেন্ট যে যখন তার বাড়িতে আমাদের গুম হওয়া যুবনেতা ইলিয়াস আলীর ওয়াইফ তার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করার ব্যাপারে ভূমিকা নেওয়ার জন্য তিনি জিয়াউল হাসানকে ফোন করেছেন। জিয়াউল হাসান তাকে ফোনে বলছে যে ম্যাডাম এটা ক্লিয়ার, ওকে অলরেডি হত্যা করা হয়েছে। এই কথা শেখ হাসিনা জানার পরও তিনি বলছেন যে ঠিক আছে তোমরা যাও, আমরা তোমার স্বামীকে উদ্ধার করে তোমাদের কাছে ফিরিয়ে দেবো। মানে একটা নিষ্ঠুরতা, মানে এটা চিন্তা করা যায় না। দেখেন আপনি একটা জিনিস, গোলাম আজম রাজনৈতিকভাবে তিনি একটা রাজনৈতিক দল করতেন, তিনি স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন, এটা তার রাজনৈতিক দলগত স্ট্যান্ড, এটা তার ব্যক্তিগত স্ট্যান্ড না। সেই সিরাজ শিকদারের গোলাম আজমের অপরাধের দায়ে তার ছেলে, তাই না, তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করতেন, আমান আজমি, তার তো ওই সময় বয়সই হয়নি, তো তাহলে সে তার নিজস্ব যোগ্যতায় সেনাবাহিনীতে গিয়েছে, প্রমোশন পেয়েছে, কিন্তু শুধুমাত্র গোলাম আজমের ছেলে এই অপরাধেই তাকে গুম করে 8 বছর আয়নাঘরে রাখা হয়েছে। এটা থেকে বুঝতে হবে যে তিনি কতখানি প্রতিহিংসা পরায়ণ ছিলেন। তিনি আমাদের আবুল কাশেম সাহেব, যাকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হলো যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল বিচার করে, তিনি অপরাধ করতে পারেন, তার পরিবারের সমস্ত সদস্যদের প্রতি যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের প্রতি যে ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছে, এইভাবে তিনি টার্গেট করতেন এবং তিনি যাকে টার্গেট করতেন তার পরিবার, গুণা গোষ্ঠী যে যেখানে আছে প্রত্যেককে তিনি নির্যাতন করেছেন। এবং এই নির্যাতনের কথা বলা যায় না। আমাদের মেহেরপুরে, আমার এই জাস্ট আমি যেখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি তার উল্টো দিকে একটা বাড়ি আছে আমাদের জামাত ইসলামের মেহেরপুরের জেলা আমিরের বাড়ি। ওই উনার বাড়িতে উনার বড় ছেলে যেটা তারিক, আমাদের জুনিয়র ছেলে, তখন একটা অল্প বয়সী নেতা, তাকে পুলিশ রাতের বেলায় তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেললো। শুধু মেরে ফেলাই না, মেরে ফেললো এবং উল্টি জামাতের নেতা কর্মীদের নামে মামলা হলো। আরো মজার হলো, তার 3 দিন পর তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। মানে এটা কত ধরনের নৃশংসতা, মানে এর কোনো তুলনা নেই। একটা পরিবারের সদস্যকে মেরে ফেলা হলো, একটা যুবক ছেলেকে গুলি করি, তারপরে তাদের নামে মামলা দেওয়া হলো, কিছুদিন পর তাদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আমি এটা তো মানে একটা লোমহর্ষক ব্যাপার। মানে একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে একটা লোক মানুষকে মামলা দিয়ে 2 দিন জেলে রাখলাম, সেটা একটা ব্যাপার, কিন্তু পরিবারটাকে একেবারে ভূমিধসের মতন তাকে মাটির ভিতরে পুঁতি ফেলা, এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব। এই কারণেই আপনি যে কথা বললেন যে 75-এর 15 আগস্ট শেখ মুজিবের মাটি দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছিল না, একই কারণে। কারণ মানুষের প্রতি আওয়ামী লীগ দলগতভাবে মানুষের প্রতি যে নির্যাতন করেছে, যে অত্যাচার করেছে, ওই সময় জাসদ গণবাহিনীর মানুষকে খুন করার মাধ্যমে ভাষাই ন্যাপ করতো আমার আব্বা, তখন ভাষাই ন্যাপের মানুষের বাড়িতে, আমাদের বাড়িতে একাধিকবার আওয়ামী লীগের নেতৃত্বে হামলা হয়েছে। আব্বা তখন ভাষাই ন্যাপ করতেন, তখন দেখতাম মামলা টামলা প্রতিদিন তাদের পুলিশ তাড়ি বেড়াতো। এইটা হলো আওয়ামী লীগের ক্যারেক্টার, এবং যে কারণেই শেখ মুজিবের প্রতি মানুষ হোস্টেল, এত নির্যাতন, এত নিপীড়ন, এত জীবন নেওয়ার পরও সন্ত্রাসী তকমাটি কেন লাগবে না? কেন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জায়গায় থাকবে? নিবন্ধন বাতিলের যে আলোচনাটি চলছে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, সেক্ষেত্রে এই দলটি সন্ত্রাসীর স্বীকৃতি পেতে কেন কাল বিলম্ব হচ্ছে? আসলে এটা অবশ্যই এটা হতে হবে। কারণ হলো আমরা অন্য সময়ের কথা বাদ দিই, শুধু জুলাই টু 5 আগস্ট ছাত্রলীগের ভূমিকা যদি দেখি, একটা সন্ত্রাসী সংগঠন, দলমত নির্বিশেষে সাধারণ ছাত্রী, বিশেষ করে ছাত্রীরা একটা মিছিল করে ফিরে আসছে টিএসসির সামনে, ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়লো যেভাবে, পাকিস্তানি হানাদাররাও এই দেশের আমাদের মা বোনদের উপর এইভাবে ঝাঁপিয়ে পড়েনি। তারা রাতের অন্ধকারে কোনো মেয়ে বা কোনো মানুষকে তুলে নিয়ে যেতে পারে,
কিন্তু প্রকাশ্যে দিনের বেলায় ঢাকা ইউনিভার্সিটির মতন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে টিএসসির মতো একটা প্রতিষ্ঠিত জায়গায় তারা দিনের আলোতে লাঠি নিয়ে, দামদা নিয়ে, বন্দুক নিয়ে, অস্ত্র নিয়ে আমাদের ছাত্রী বোনদের, আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করলো। রাস্তায় লুটালুটি করছে আমাদের মেয়েরা, আর তারা সেটা নিয়ে হাসছে, সেটা নিয়ে ট্রোল করছে। তো এটা, এই সংগঠন অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন, এবং একে যে ক্রাইটেরিয়াকে আলোচনা করি জামাতকে নিষিদ্ধ সংগঠন করার ষড়যন্ত্র করেছিল, সে একই ক্রাইটেরিয়াতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বজয়ী মাইক্রো ক্রেডিটের অন্যতম একজন রূপকল্প, জমি তোমার, বিনিয়োগ আমার, তুমি আমি পার্টনার, এই ফর্মুলায় তিনি বিশ্ব আলোচিত হয়েছেন, যার কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তার জন্য বিশেষ করে হৃদয়ের দরদ রাখা, আবেগ রাখা, দলীয় ম্যান্ডেটই রাখা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রচুর কথা বলেছেন বহুত নেতারা, এবং বছরের পর বছর যাবৎ। এবং যিনি বিশ্বজয় করেছেন তিনি নিজের দেশের মাটিতে ঠিকমতো বাস করতে পারেননি। তার 8 তলা ভবনের যেখানে তার লিফট বন্ধ করে দেওয়া হতো, এই জায়গা থেকে ছাত্র জনতা তাকে প্রধান উপদেষ্টা করতে চাইলেন, সবই ঠিক আছে, বিএনপিও সাপোর্ট করলে সবই ঠিক আছে। তার মামলা একেবারে প্লেনে থাকতে প্রত্যাহার হয়, অথচ তার মতোই নির্যাতিত নিপীড়িত তারেক রহমান সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা এবং তৃণমূলের নেতাদের উপরে যে মিথ্যা মামলাগুলি রয়েছে তা বাতিলের ব্যাপারে কোনো উদ্যোগ তিনি দায়িত্ব করাকালীন এখনও নেননি। যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সবসময় জাতীয়তাবাদী আদর্শ নিয়ে বা ন্যায় কথাগুলি বলেছেন, সেই ন্যায় কথার ব্যক্তিটি তিনি সবসময় বলেছেন যদি কখনো মন্ত্রিত্বের দায়িত্ব পান জান দিয়ে কাজ করবেন, এটিতে ইবাদত মনে করবেন। এই ইবাদত আসলে কোথায় জাতীয়তাবাদী দল বিএনপির এই মিথ্যা মামলা একেবারে জিরো করার জন্য, মিথ্যা মামলাগুলি বাতিল করার ক্ষেত্রে? না, এটা একটা আলোচনা আছে, কিন্তু আমার যেটা মনে হয় যেটা এই সমস্ত মামলাগুলো সবই মিথ্যা মামলা। সাজাগুলো আমরা শুনেছি ইতিমধ্যেই যে তারেক জিয়াকে সাজার পিস্তল থেকে বিচারকের মাথায় সাজা দেওয়ানোর ঘটনাটা ইতিমধ্যে দেশের মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। সেই বিচারক নিজেই সেটা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে তারপর তিনি জীবনের বাঁচানোর তাগিদে বউ ছেলে মেয়ে ফেলে রেখে তিনি বিদেশে জীবনযাপন করছেন, সে খুব অত্যন্ত নিম্ন স্তরের। এটা বাস্তবতা। আমরা যদিও আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে তিনি এদেশে আইন মোকাবেলা করি, প্রচলিত আইন মোকাবেলা করি তিনি নির্দোষ প্রমাণ হতে চান। তিনি কোনো সার্কুলারের মাধ্যমে মামলা তুলে নেওয়া, কারোর দয়া দরকার নেই, কারণ তিনি তো নির্দোষ মানুষ। তাকে ক্ষতিগ্রস্ত করা, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা, জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করা, বিশেষ করে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের বিরুদ্ধে অখণ্ড রাখতে চায়, তাদের ধ্বংস করার যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বলি হলো তারেক রহমান। কাজেই তারেক রহমান যে কথাটা বলেছেন আমরা দলগতভাবে অত্যন্ত গর্ববোধ করি, যিনি সঠিক কথাই বলেছেন যে আমি আইন মোকাবেলা করেই খালাস প্রমাণ করবো আমি নির্দোষ, আমি কাউরের করুণায় ভিক্ষায় আমি মামলা। সেক্ষেত্রে তারেক রহমানকে দেশের মানুষ অবিলম্বে দেখতে পাবে কিনা, তার মাটিতে, তার বীর পিতার দেশে, তার নিজের দেশে তিনি যদি আসেন, আইনি মোকাবেলাগুলি করেন এবং লক্ষ লক্ষ মানুষ, এমনও কথা শোনা যাচ্ছে কোটি জনতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য একেবারে ঢাকা অবরোধ করবে, ঢাকা ঘিরে ফেলবে, এমন একটা অবস্থায় এত জননন্দিত নেতা যিনি দীর্ঘ বছর তিনি প্রবাসে আছেন, তাকে অবিলম্বে আসলে প্রত্যাশা করা উচিত কিনা, বা তিনি এদেশের মানুষের পালস বুঝে এদেশের মাটিতে আসলে অবিলম্বে আসবেন কিনা, আপনার কি মনে করছেন? অবশ্যই আমাদের সাথে আমাদের দলগতভাবে যে স্ট্যান্ড সেটা হলো তারেক জিয়ার আসার জন্য আমাদের যে গ্রাউন্ড ওয়ার্ক, সাংগঠনিক ওয়ার্ক, সেই কাজটা চলছে। এবং উনিও আমাদের মাননীয় চেয়ারপারসন তিনিও আসার জন্য যে সমস্ত কাজ করার দরকার, যে বিদেশে যেহেতু দীর্ঘদিন তিনি বাইরে ছিলেন, সেখানে একটা সেট আপের মধ্যে ছিলেন, সেখান থেকে দেশে ফিরে আসা এবং এদেশের আইনগতভাবে মোকাবেলা করার জন্য এই দেশের আইনজীবীদের সাথে, শীর্ষ আইনজীবীদের সাথে তিনি মত বিনিময় করা শুরু করেছেন। এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি যে অলরেডি তাকে আনার ব্যাপারে, আনার প্রসার যে প্রক্রিয়া,
দেশে এসে আইনের কাছে নিজেকে আত্মসমর্পণ করি, আইনের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণ হতে চান, এই প্রক্রিয়ার সাথে আমাদের যে সমস্ত আইনজীবীরা জড়িত তারা অলরেডি ফাইল ওয়ার্ক শুরু করেছে। কেন অনেক তার বিরুদ্ধে অনেক মামলা, মানে অজস্র মামলা, যে কোনো ঘটনা ঘটলে দেশে তাতে তারিখ যা, যিনি আজ 17 বছর দেশের বাইরে, 17 বছর দেশের বাইরে, কিন্তু এদেশে তার মামলার অভাব হয়নি। মামলা প্রতি জেলায় প্রতি থানায় তার নামে মামলা আছে, প্রতিদিনই তার কিছু কিছু মামলা এখন ওই পুলিশ তদন্ত করে দেখছে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না। এতদিন যেভাবে জোর করে চার্জশিট দেওয়া হতো, এখন সেই জিনিসটা যেহেতু নেই, কাজে এখন তদন্তে এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে যে আসলে সেখানে তার অবস্থান ছিল না, তাকে এই সমস্ত মামলায় কোনো সম্পৃক্ত রাখার কোনো কারণ নেই, এই বিষয়গুলো প্রতিদিন পরিষ্কার হচ্ছে। তারপরেও যে সমস্ত মামলা থাকবে, আমরা মনে করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান অবশ্যই দেশে ফিরে এসে আইনের কাছে নিজেকে স্যালেন্ডার করে আইনের মাধ্যমে তার নির্দোষিতা প্রমাণ করে এদেশের মানুষের একটা হৃদয়ের যে নেতা, তিনি সব রকমভাবে সব রকম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেন, এই বিশ্বাস আমরা রাখি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে নানা আলোচনা চলছে। স্থানীয় সরকার নির্বাচনগুলি একেবারে বাতিল করা হয়েছে, জনপ্রতিনিধিত্বের ক্ষমতা খর্ব করা হয়েছে। সেক্ষেত্রে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অথবা পরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট আছে। আপনি 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচন সদরের একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, পাবলিক প্রসিকিউটর ছিলেন, সদর উপজেলা বিএনপি মেহেরপুরের আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেহেতু আপনারা সিনিয়রদেরকে এগিয়ে রেখেছেন, সেক্ষেত্রে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন অথবা জেলা পরিষদ নির্বাচন বা পৌর নির্বাচন, এই নির্বাচনগুলির কোনো একটি জায়গাতে একজন বিজনকে আসলে দেখা যাবে কিনা? আসলে আমরা এদেশের বিশেষ করে মেহেরপুরের রাজনীতির কথা বলি, আমরা মেহেরপুরের রাজনীতিকে আমরা খুব নিয়মতান্ত্রিকভাবে করি এবং আমরা সমস্ত সেন্ট্রাল কেন্দ্র ঘোষিত সমস্ত কর্মসূচি, এর পাশাপাশি আমরা স্থানীয় বিভিন্ন সমস্যা, স্থানীয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেও আমরা সবসময় মানুষের, এই দেশে মেহেরপুরের আপামর জনতার পাশে আমরা থেকেছি। যেই কারণে মেহেরপুরের সমস্ত নির্বাচন, স্থানীয় নির্বাচন হোক, জাতীয় সংসদ নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক, সমস্ত নির্বাচনে কিন্তু যখন বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই অঞ্চলের মানুষ তাদের প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে নির্বাচনে বিজয় করেছে বিএনপিকে। যত সংসদ নির্বাচনে, সমস্ত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, সমস্ত কিছু যেতে যারা বিএনপি অংশগ্রহণ করেছে, বিএনপিদের পরাজয়ের সংখ্যা অত্যন্ত কম। অধিকাংশ নির্বাচনে বিএনপি দেশের মানুষের ভালোবাসা পেয়ে বিজয় হয়েছে। আর আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি মানুষ আমাকে 2014 সালে আমাদের দল আমাকে নমিনেশন দিয়েছিল, আমি দলের কাছে তার জন্য কৃতজ্ঞ এবং দল আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং সেই কারণে আমার পক্ষে মেহেরপুরের মানুষের ভালোবাসাতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্ভব হয়েছে। দীর্ঘ 17 বছর মেহেরপুরের জেলার আপামর মানুষের মেহেরপুরের প্রায় 17,000 মানুষের নামে যে মিথ্যা মামলা, এবং সেই মিথ্যা মামলার প্রতিটা মামলাতে 17,000 মানুষকে জামিন করা, প্রতিদিন গত 17 বছর যদি তাদের প্রত্যেকটা হাজিরা দেওয়া, ট্রায়াল ফেস করা, সমস্ত কাজে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি এবং আমার সাথী আইনজীবীরা যথেষ্ট চেষ্টা করছি যেটা মেহেরপুরের মানুষ সারা জীবন মনে রাখবে। মেহেরপুরের মানুষের আইনজীবী যারা মিথ্যা মামলায় পড়তেন, আমরা চেষ্টা করতাম আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাদের বিনা পয়সায় আইনগত সহায়তা দেওয়ার। এমনকি শুধু স্থানীয় না, আমরা হাইকোর্টে পর্যন্ত তাদের জামিনের ব্যাপারে তাদের সব রকম আর্থিক সহায়তা করতাম এবং আমরা সেই জামিনগুলো করাতাম। এমনকি তাদের পরিবারকেও আমরা আর্থিক সহায়তা, খাবার দিয়ে বিভিন্ন রকমভাবে সাহায্য করতাম। কারণ খুব বিএনপি সাধারণত যারা রাজনীতি করে, বিএনপি রাজনীতির সাথে জড়িত, তারা এদেশের একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ, একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা যখন মামলায় পড়ে তারা হতাশ হয়ে যায়, তাদের পরিবারের অবলম্বন নষ্ট হয়ে যায়। সেই বিষয়টাকে আমরা ধারণ করেছি এবং গত 17 বছর এদেশের 17,000 মানুষের মিথ্যা মামলার আসামিদের পাশে আমরা দাঁড়িয়েছি। সেই কারণে আমাদের বিশ্বাস, এই দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে যেহেতু বিএনপি আছে, দল যদি আমাকে যোগ্য মনে করে কোনো জায়গায় নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি নির্বাচন করব এবং আল্লাহ যদি সহায় হয়, এই স্থানীয় মানুষের যদি ভালোবাসা আমার প্রতি থাকে, আমি যদি তাদের প্রপারলি সার্ভ করতে পারি, ইনশাল্লাহ তারা আমাকে বিজয় করবে, এই বিশ্বাস আমার আছে এবং আল্লাহ ইনশাল্লাহ আমাকে সাহায্য করবে। জি, আমরা অনেক আলোচনা করলাম দেশ, জাতি, মানুষ, মানবতা। দেশমাতা ম্যাডাম খালেদা জিয়া 80-র কাছাকাছি বয়স, হুইল চেয়ারে চলছেন, স্লো পয়জনিংয়ের আসলে অভিযোগ রয়েছে।
তিনি সেইভাবে আর রাজপথে চলার মতো শক্তি নেই। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া, আপনার মেহেরপুরের সকল নেতাকর্মীদের জন্য দোয়া চাওয়া এবং তাদের সাথে থাকতে পারা এবং তারা আপনার সাথে থাকতে পারা, মিলবন্ধনের মেহেরপুর গঠন করার ক্ষেত্রে আপনার যে ত্যাগ তিতিক্ষা দায়িত্ব তৃষ্ণা প্রতিটা ম্যাটার নিয়ে আপনার দর্শক শ্রোতাদের জন্য সমাপনী বক্তব্য। আমরা আসলে মেহেরপুর বাংলাদেশের একটা অত্যন্ত ছোট একটা জেলা এবং এই জেলাতে বিএনপি অত্যন্ত শক্তিশালী একটা রাজনৈতিক দল হিসাবে তার প্রতিষ্ঠা লগ্ন অর্থাৎ 1978-79 সাল থেকেই কিন্তু তার ছাপ রেখে চলেছে। এই অঞ্চলের মানুষের সমস্ত ভালোবাসা, তাদের দাবি, তাদের কষ্ট, তাদের দুঃখ, আনন্দ সবটাই কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীরা সবসময় শেয়ার করেছি। শেয়ার করার কারণেই মেহেরপুরের মানুষের কাছে সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসাবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা প্রতি মুহূর্তে প্রতিদিনই আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন গ্রাম পর্যায়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায়, তার সুস্থতা কামনা করে আমাদের দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, অন্যান্য আমরা কাঙালি ভোজ, এই সমস্ত প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতা চলছে। এর জন্য আমরা মহান রাব্বুল আলমের কাছে তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। এবং একজন স্বৈরাচারী সরকার হাসিনা, তার প্রতিদ্বন্দ্বী, যে প্রতিদ্বন্দ্বীকে তিনি কখনো নিজের যোগ্যতা দিয়ে রুখতে পারেননি, তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে, যে একই মিথ্যা মামলার মাধ্যমে, যে মামলাতে তিনি আসামি ছিলেন, সেই মামলাটা তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রত্যাহার করলেন। আর সেই একই মামলায় জোর করে বাংলাদেশের সেই সমস্ত তথাকথিত বিচারপতিদের দ্বারা তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে তিনি যে নোংরামি পরিদর্শন করেছেন, সেই নোংরামির প্রতিফল তিনি আজ পাচ্ছেন। তিনি আজ দিল্লিতে আত্মগোপন করে দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি আজ একদম একটা কি বলবো, একটা প্রতিবন্ধীর মতো দিন যাপন করছেন। তিনি চেষ্টা করেছিলেন খালেদা জিয়াকে প্রতিবন্ধী বানাতে, খালেদা জিয়াকে মেরে ফেলতে, তার জন্য স্লো পয়জনিংয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু আল্লাহর কি অসীম ভালোবাসা, সেই খালেদা জিয়া দেশেই আছে। তিনি আজ বাংলাদেশের ঢাকায় রাজপথে আছেন, মানুষের সাথে দেখা হতে পারছে, মানুষ জানতে পারছে। কিন্তু যিনি এই ষড়যন্ত্রের রূপকার, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে একেবারে বিচ্ছিন্ন একটা অবস্থায়, রাজনৈতিক দল, প্রতিবেশী, আত্মীয় সবারই সাথে বিচ্ছিন্ন আজ কি অবস্থায় আছে। করোনার পরের করোনার পাত্র তিনি আজ আমেরিকায় আশ্রয় যাচ্ছেন, আমেরিকা বলতে দেবো না। তিনি লন্ডনে আশ্রয় যাচ্ছেন, লন্ডন বলতে দেবো না। তার মানে একটা কত বড় ঘৃণার পাত্র তিনি হয়ে গেছেন সারা পৃথিবীতে, যে একটা স্বৈরাচারী শাসক, হাজার হাজার মানুষের বুকে যিনি তার শাসনকে টিকে রাখার জন্য গুলি করেছেন, সেই স্বৈরাচারী শাসনের আন্তিম পরিস্থিতি চলে এসছে। এবং আমরা মনে করি অবশ্যই এদেশের মানুষ, তিনি যে যন্ত্রণা, যে কষ্ট মানুষকে দিয়েছেন, 100 বছর এদেশের মানুষ এই আওয়ামী লীগ নামক দলটাকে ঘৃণা করবে, তার নেত্রী হিসাবে শেখ হাসিনাকেও ঘৃণা করবে। জি, আপনাকে আমাদের সুস্থ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃতীয় জাতীয়তাবাদী আদর্শ নিয়ে যিনি রাজপথে কাজ করেছেন, যার কারণে 111-এর সময় তাকে একেবারে সেনা হেফাজতে নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। এই বর্ষিয়ান তৃণমূলের নেতৃত্বের যে আলোচনাগুলি আমরা দর্শক শ্রোতাদের জন্য করলাম, দেশবাসীর জন্য করলাম, ইতিহাস ঐতিহ্যের কিছু স্মৃতিচারণ বা আমরা কিছু তথ্য উপস্থাপন করলাম, সেটি বিশ্লেষণ করে লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজনে এই রাজনৈতিক মামলাগুলি প্রত্যাহারটা আসু জরুরি কিনা, যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তখন প্রথম কথা থাকবে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে কিনা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তিনি এক বৈষম্যের শিকার হয়ে তিনি মিথ্যা মামলা জর্জরিত ছিলেন, তাই তার মামলা যেভাবে প্রত্যাহার করা হয়েছে, একই রকম আদলে এই বিভিন্ন রাজনৈতিক দলের যাদেরকে স্বৈরাচারী সরকার বা সাবেক সরকার যে মিথ্যা মামলাগুলি দিয়েছিল, সেটি একেবারে জিরো করে সেই মামলাগুলি প্রত্যাহার করেই নির্বাচনের তারিখ বা রোডম্যাপ ঘোষণা করা হবে বলে দেশবাসী প্রত্যাশা করছে। এটি উপযুক্ত বলেও সচেতন মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে, নতুন কোনো বিষয় নিয়ে বা আজকের আলোচককে পুনরায় যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।